হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম জয়প্রকাশ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাইজিং ম্যাথস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই নিউ সেশনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 9 নিয়ে। সো ফ্রেন্ডস, অযথা সময় নষ্ট না করে আজকের এই সেশন শুরু করছি। প্রথমে আমরা আগের সেশনের হোমওয়ার্কের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব, তারপর আমরা আজকের প্রথম কোয়েশ্চেন দেখব। তো দেখো, হোমওয়ার্কের কোয়েশ্চেনটি ছিল একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? সো ফ্রেন্ডস, এখানে মুদ্রা রিলেটেড যে কোনো অঙ্ক করার জন্য তোমাদেরকে একটি মাত্র সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটি হচ্ছে, আমি এখানে বোর্ডে লিখছি। সূত্রটি হচ্ছে, কোনো মুদ্রার ফেস ভ্যালু ইনটু মুদ্রার সংখ্যা যদি করা হয় তাহলে আমরা টাকার পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। টোটাল অ্যামাউন্ট এখানে দেখো, ফেস ভ্যালু, কোনো মুদ্রার ফেস ভ্যালু বলতে কি, যদি 1 টাকার মুদ্রা হয় তাহলে 1 টাকার মুদ্রার ফেস ভ্যালু কী হবে? 1 হবে। যদি 50 পয়সার মুদ্রা হয়, 50 পয়সা মানে কত টাকা? 1/2 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রার ফেস ভ্যালু কী হবে? 1/2। যদি 25 পয়সার মুদ্রা হয়, 25 পয়সা মানে কত? 1/4 টাকা। তাহলে 25 পয়সার মুদ্রার ফেস ভ্যালু কী হবে? 1/4 হবে। তাহলে এখানে ধরো আমার কাছে 1 টাকার মুদ্রা 10টি আছে, তাহলে 1 টাকার মুদ্রা আছে মানে 1 টাকার মুদ্রার ফেস ভ্যালু কত হবে? 1 হবে। আর কতগুলি আছে? 10টি আছে, তাহলে এখানে ইন্টু 10 করব, ফেস ভ্যালু ইন্টু মুদ্রার সংখ্যা। তাহলে আমরা কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 1 × 10 অর্থাৎ এখানে কত আসবে? 10 টাকা। তাহলে তোমরা এই সূত্রটি মনে রাখবে। এই সূত্র কাজে লাগিয়ে তোমরা যে কোনো মুদ্রা রিলেটেড অঙ্ক করতে পারবে। তাহলে এখানে আমাদের এরপর আমরা কোয়েশ্চেনে চলে আসি। দেখো আমাদের কোয়েশ্চেন কি আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট কতগুলি মুদ্রা আছে সেটি দেওয়া আছে আমাদের এখানে, কত? 570টি মুদ্রা আছে এবং তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত কি দেওয়া আছে? 5:3:2। তাহলে মূল্যের অনুপাত দেওয়া আছে এখানে। দেখো এখান থেকে যদি আমরা এই সূত্র থেকে মুদ্রার সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে? দেখো, মুদ্রার সংখ্যা সমান হবে টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই ফেস ভ্যালু। তাহলে আমরা কি এখানে মুদ্রার সংখ্যা বের করছি, তাহলে কি করব? টোটাল অ্যামাউন্ট আর ফেস ভ্যালুটা এদিকে গিয়ে কি হবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে টোটাল অ্যামাউন্ট বাই ফেস ভ্যালু। তাহলে আমরা এখানে মুদ্রার সংখ্যা পেয়ে যাব। এখানে দেখো মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে। এখান থেকে যদি মূল্যের অনুপাত মানে এখানে অ্যামাউন্টের অনুপাত দেওয়া আছে, অ্যামাউন্টের অনুপাত থেকে যদি আমরা তাদের ফেস ভ্যালুকে ভাগ করে দিই তাহলে আমরা মুদ্রার সংখ্যার অনুপাত পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব? মুদ্রার ফেস ভ্যালু আমরা ভাগ করে দেব। দেখো 1 টাকার মুদ্রার ফেস ভ্যালু কত হবে? 1। এখানে 50 পয়সার মুদ্রার ফেস ভ্যালু কী হবে? 50 পয়সা মানে কত টাকা? 1/2 টাকা। তাহলে 1/2। এখানে 25 পয়সার মুদ্রার ফেস ভ্যালু কী হবে? 1/4। তাহলে তাদের মূল্যের অনুপাতের সঙ্গে আমরা ফেস ভ্যালু কী করব? ভাগ করে দেব। এখানে দেখো ভাগ করার পর কী আসবে? 5/1 কত আসবে? এখানে 5। 3/1/2 এখানে কত হবে? 3 দুগুণে 6, এখানে 6 আসবে। ইজ টু 2/1/4, এখানে 4 উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত হবে? এখানে 8 হবে। তাহলে এখানে যে অনুপাতটি পাওয়া গেল সেই অনুপাতটি হবে সংখ্যার অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে দেখো 1 টাকার মুদ্রা কত অনুপাত আছে? 5 অনুপাত, 50 পয়সার মুদ্রা 6 অনুপাত এবং 25 পয়সার মুদ্রা 8 অনুপাত। এরপর দেখো টোটাল কতগুলি মুদ্রা আছে বাক্সে? 570টি মুদ্রা আছে। আর এখানে দেখো কত অনুপাত মুদ্রা আছে? 5, 6, 11, 11 আর 8 কত হয়? 19 অনুপাত মুদ্রা আছে। এই 19 অনুপাতের ভ্যালু কত? 570। বাক্সে 570টি মুদ্রা আছে, এখানে অনুপাত হিসাবে আমাদের কত বার হয়েছে? 19 অনুপাত। তাহলে 19 অনুপাতের মান কত হবে? 570 হবে। তাহলে এখান থেকে আমরা 1 অনুপাতের মান বের করব। 1 অনুপাত সমান কত হবে? 570 ডিভাইডেড বাই 19। তাহলে এখানে 19 × 19, 3 × 19 = 57, আর এখানে শূন্য চলে আসবে। তাহলে এখানে দেখো 1 অনুপাতের মান কত এলো?
30, 1 অনুপাতের মান যদি 30 হয় তাহলে এখানে আমাদের কোশ্চেনে কী বলা আছে 25 পয়সার মুদ্রা কতগুলি আছে। এখানে দেখো 25 পয়সার মুদ্রার অনুপাত কত, 8 অনুপাত। 1 অনুপাতের মান যদি 30 হয় তাহলে 8 অনুপাতের মান কত হবে, 8 অনুপাতের মান হবে 8 × 30, অর্থাৎ এখানে কত হবে 3 × 8 = 24, আর এখানে শূন্য চলে আসবে 240। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে 240। একই রকমভাবে তোমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা বের করে নিতে পারবে, 1 টাকার মুদ্রার সংখ্যা বের করে নিতে পারবে। তাহলে এখানে আমাদের কোশ্চেনে ছিল 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে কী হবে 25 পয়সার মুদ্রার সংখ্যা 240টি। সো ফ্রেন্ডস, এখানে 240 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরপর আমরা আজকের প্রথম কোশ্চেন দেখে নেব। দেখো আজকের প্রথম কোশ্চেনটি আছে, এ একটি কাজ 6 দিনে এবং বি ওই কাজটি 5 দিনে শেষ করে। যদি তারা ওই কাজের জন্য 220 টাকা পায় তাহলে এ কত টাকা পাবে। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোশ্চেনে বলা আছে এ একটি কাজ 6 দিনে এবং বি ওই কাজটি 5 দিনে শেষ করতে পারে। তারা কাজ করে মোট কত টাকা পাচ্ছে, 220 টাকা পাচ্ছে। এই 220 টাকার মধ্যে এ কত টাকা পাবে, এটা আমাদের কোশ্চেন। এখানে যে 220 টাকা পাচ্ছে, এই 220 টাকা আমরা কী অনুপাতে ভাগ করব। তাহলে প্রথমে আমাদেরকে তাদের ইফিসিয়েন্সি বের করতে হবে, এ ও বি এর ইফিসিয়েন্সি বের করব। তাদের ইফিসিয়েন্সির যে অনুপাত হবে সেই অনুপাতে আমরা এই 220 টাকাটা ভাগ করব। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা ইফিসিয়েন্সি বের করব। এখানে দেখো এ কাজটি কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে, এবং বি কাজটি 5 দিনে করতে পারে। তাহলে এখানে তাদের দিন সংখ্যার আমরা কি নেব, এখানে লসাগু নেব। 6 এবং 5-এর যদি লসাগু নেওয়া হয় এখানে কত আসবে, 6 ও 5-এর লসাগু কত আসবে, এখানে 30 আসবে। এখানে যেটা লসাগু আসে সেই লসাগুটাকে কি ধরা হয়, মোট কাজ অর্থাৎ টোটাল ওয়ার্ক ধরা হয়। এই মোট কাজটিকে এ এর দিন সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে এ এর ইফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে 30 / 6 কত আসবে, এখানে 5 × 30, তাহলে এখানে 5 আসবে। তাহলে এ এর ইফিসিয়েন্সি 5 এবং বি এর ইফিসিয়েন্সি কী হবে, এখানে 30 / 5, এখানে কত আসবে 5 × 30, তাই 6 আসবে। তাহলে এ এর ইফিসিয়েন্সি 5, এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। বি এর ইফিসিয়েন্সি 6, অর্থাৎ বি একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে এ ও বি এর ইফিসিয়েন্সির অনুপাত কী হবে, 5:6। তারা কাজ করে মোট কত টাকা পাচ্ছে, 220 টাকা পাচ্ছে। এই 220 টাকাটা আমরা কী অনুপাতে ভাগ করব, এই তাদের ইফিসিয়েন্সির অনুপাতে ভাগ করব। তাহলে এখানে দেখো তাদের ইফিসিয়েন্সির মোট কত অনুপাত, এর ইফিসিয়েন্সি 5 এবং বি এর ইফিসিয়েন্সি 6, অর্থাৎ 5 আর 6 কত হয় 11। এই 11 অনুপাতের মান কত, 220। এই 11 অনুপাতের মান 220 টাকা। 1 অনুপাতের মান কত হবে, 220 / 11। এখান থেকে 11 × 2 = 22, আর এখানে শূন্য চলে আসবে। তাহলে 1 অনুপাতের মান কত টাকা, 20 টাকা। 1 অনুপাতের মান যদি 20 টাকা হয় তাহলে বি এখানে 6 অনুপাত এবং এ কত, 5 অনুপাত। তাহলে এ কত টাকা পাবে, 5 অনুপাত টাকা পাবে। 1 অনুপাতের মান 20, 5 অনুপাতের মান কত হবে, 5 × 20, অর্থাৎ এইখানে কত টাকা হবে, 100 টাকা হবে। এ 100 টাকা পাবে এবং বি কত টাকা পাবে, বি এর অনুপাত কত, 6 অনুপাত। 1 অনুপাতের মান 20, 6 অনুপাতের মান কত হবে, 6 × 20 কত, 120। তাহলে এ পাচ্ছে 100 টাকা এবং বি পাচ্ছে 120 টাকা। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা ছিল এ কত টাকা পাবে, এ পাবে 100 টাকা পাবে। সো 100 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো এর পরের কোয়েশ্চেন, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 20 ও 25 দ্বারা বিভাজ্য। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কী হবে, যে সংখ্যাটি 12, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য কী করব, আমরা এই 3টি সংখ্যার আমরা প্রথমে লসাগু করব। তাহলে এখানে 3টি সংখ্যা যদি লসাগু করা হয়, দেখো এখানে প্রথমে আমরা এখানে 2 খাওয়াবো। 2 খাওয়ালে কত আসবে, এখানে 6 × 2 = 12, 10 × 2 = 20, আর এখানে 25 তো খাবে না 2, তাহলে 25 নামিয়ে দেব। এখানে আবার 2 খাবে, 3 × 2 = 6, 5 × 2 = 10, আর এখানে 25। এখানে 5 খাবে, এখানে 3, 5 × 1 = 5, 5 × 5 = 25। এরপর দেখো লসাগু কত আসছে, 2 × 2 × 5
ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 5। তাহলে এখানে দেখো, এরপর আমরা কি করব, দেখব যে প্রতিটি সংখ্যা জোড়ে আছে কি না। এখানে দেখো 2 কোটি আছে, 2 দুটি আছে, এখানে 5ও দুটি আছে, এখানে 3 কোটি আছে, 3 একটি আছে। তাহলে আর একটি 3 আমরা গুণ করব, কারণ পূর্ণ বর্গ সংখ্যা বলেছে। তাহলে এখানে 2টি 3, এখানে 1 কোটি আছে, এক তো পূর্ণ বর্গ সংখ্যা বলে, তাহলে এককে নেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমরা প্রথমে লসাগু করব, লসাগু করে প্রতিটি সংখ্যা জোড় তৈরি করব। এখানে 2 দুটি আছে, 2-এর জোড় তৈরি করার দরকার নেই। এখানে 5ও দুটি আছে, তাহলে 5-এর জোড় তৈরি করার দরকার নেই। এখানে 3 একটি ছিল, 3কে আমরা আরও একটি 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে এরপর আমরা গুণ করে দেবো। দেখো কত আসছে, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, এখানে 60, আর এখানে 5 3 15, 60 ইন্টু 15। তাহলে এখানে কত আসবে, 6 15 কত হয় 90, আর এখানে 0 চলে আসবে। তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যাব। সো ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী হবে, 900 হবে। এরপর আমরা এরপরের কোয়েশ্চেনে চলে আসি। দেখো এরপরের কোয়েশ্চেনটি আছে, কিছু পরিমাণ টাকা থেকে এ 10% নিল, এরপর বি বাকি টাকা থেকে 20% নিল। এখন 3600 টাকা অবশিষ্ট থাকলে প্রথমে কত টাকা ছিল। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে কিছু পরিমাণ টাকা থেকে এ কত পার্সেন্ট নিচ্ছে, 10% নিচ্ছে। ওই টাকা 10% নেওয়ার পর বাকি যে টাকা আছে, ওই বাকি টাকার বি কত নিচ্ছে, 20%। তাহলে এখানে সাকসেসিভ ডিসকাউন্টের মতো অঙ্কগুলো যেভাবে করা হয় সেরকমভাবে আমরা করব। এখানে দেখো, প্রথমে আমরা এই পার্সেন্টেজগুলিকে কী করব, ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে 10%কে যদি ভগ্নাংশে নিয়ে আসা হয় তাহলে কত হবে, 10%কে আমরা কি লিখতে পারি, 10/100, 10 একে 10, 10 10 100। তাহলে 10% মানে হচ্ছে 1/10, এবং 20%কে আমরা কি লিখতে পারি, 20/100, 20 একে 20, 5 20 100। তাহলে এখানে কত আসবে, 1/5। এরপর কী করব, দেখো এখানে যে ভগ্নাংশ এসেছে কত, 1/10। এখানে আমরা ভগ্নাংশের হরটিকে ধরে নেব। প্রথমে কত টাকা ছিল, 10 অনুপাত টাকা ছিল। তাহলে 10 অনুপাত টাকা থেকে এ কত অনুপাত নিয়েছে, 1 অনুপাত। 1 অনুপাত নেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ কত, 9 অনুপাত হবে। 10 টাকা থেকে যদি 1 অনুপাত নেই তাহলে কত অনুপাত পড়ে থাকবে, 9 অনুপাত। এরপর দেখো বি কত পার্সেন্ট নিচ্ছে, 20%। 20% মানে কত, 1/5। যদি প্রথমে 5 অনুপাত টাকা থাকে, 5 অনুপাত টাকা থেকে বি কত অনুপাত নিয়েছে, 1 অনুপাত নিয়েছে। তাহলে কত পড়ে থাকবে, 4 অনুপাত টাকা পড়ে থাকবে। এই জিনিসটি করার পর আমরা কি করব, গুণ করে দেব। তো এখানে দেখো 5 10 কত হয়, 50, আর এদিকে গুণ করে দেবো। এদিকে গুণ করলে কত হবে, 4 9 36। তাহলে এখানে দেখো প্রথমে কত অনুপাত টাকা ছিল, 50 অনুপাত। এখন কত অনুপাত টাকা বেঁচে আছে, 36 অনুপাত। এখানে দেখো অবশিষ্ট টাকার পরিমাণটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কত টাকা, 3600 টাকা। তাহলে এখানে 36 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত টাকা, 36 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 3600 টাকা। 1 অনুপাতের ভ্যালু কত হবে, 36 একে 36, আর 36 100 3600। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত, 100 টাকা। তাহলে প্রথমে কত টাকা ছিল, এটা আমাদের কোয়েশ্চেন। প্রথমে কত টাকা ছিল, 50 অনুপাত। 1 অনুপাতের মান 100 টাকা। তাহলে 50 অনুপাতের মান কত হবে, 50 ইন্টু 100 টাকা। তাহলে এখানে প্রথমে আমাদের টাকা ছিল, সেই পরিমাণটা পেয়ে যাব আমরা। 50 ইন্টু 100 কত হবে, এখানে 5000 টাকা। তাহলে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে 5000 টাকা। এরপর আমরা এরপরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাব। দেখো এরপরের কোয়েশ্চেনটি রয়েছে, 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে কী বলা আছে, 1 থেকে 80 পর্যন্ত, 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত। 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বলতে কি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তাহলে 1 2 3 4 এরকমভাবে চলতে থাকবে 80 পর্যন্ত। এই সব সংখ্যাগুলো যদি সমষ্টি করা হয় তাহলে কত হবে। তাহলে দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি বের করতে হয় তাহলে আমাদের সূত্র কী হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটি মনে রাখবে।
এই সূত্রটি হচ্ছে n সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? 80টি সংখ্যা আছে। 80টি, এনের জায়গাতে কত বসাবো? 80 বসাবো, ইন্টু n+1। n+1 বলতে কত? n মানে কত? 80 প্লাস 1, 80 প্লাস 1 মানে কত? 81। তাহলে n ইন্টু n+1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এখানে কাটাকাটি করো, 2 কাটলে এখানে কত আসবে? 40। 40 ইন্টু 81 কত হবে? 4 4 4 আর 4 8 32, আর এখানে 0 চলে আসবে। তাহলে প্রথম 80টি সংখ্যার সমষ্টি কী হবে? প্রথম 80টি সংখ্যার সমষ্টি হবে 3240। সো ফ্রেন্ডস, তোমরা এই সূত্রটি মনে রাখবে। এই সূত্রটি কাজে লাগিয়ে তোমরা এই অঙ্কটির সমাধান করে নিতে পারবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে? n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এই কোয়েশ্চেনের আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? 3240। দেখো এর পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটি আছে, স্রোতের অনুকূলে এক ব্যক্তির বেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে বেগ 8 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? সো ফ্রেন্ডস, এখানে যদি স্থির জলে ওই ব্যক্তির বেগ যদি x কিমি প্রতি ঘন্টা ধরা হয় এবং স্রোতের বেগ y কিমি প্রতি ঘন্টা ধরা হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হয়? স্থির জলের ওই ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ দুটো যোগ করে যদি দেওয়া হয়, তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগ পেয়ে যাব। তাহলে অনুকূলে বেগ কী হবে? অনুকূলে ওই ব্যক্তির বেগ, স্থির জলে ওই ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে x প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে বেগ কী হবে? স্রোতের প্রতিকূলে বেগ হবে, স্থির জলে ওই ব্যক্তির বেগ থেকে আমরা কি করব? এখন স্রোতের বেগকে মাইনাস করে দেবো, তাহলে স্রোতের প্রতিকূলে ওই ব্যক্তির বেগ আমরা পেয়ে যাব। তাহলে মনে রাখবে, অনুকূলে যখন বেগ বের করা হয়, অনুকূলে বেগ কী হবে? স্থির জলে যা বেগ তার থেকে আমরা স্রোতের বেগ কী করে দেবো? যোগ করে দেবো। কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে স্রোতের বেগকে কী করা হয়? মাইনাস করা হয়। তাহলে এখানে দেখো, স্রোতের অনুকূলে বেগ x প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা, আর এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে কি? স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? 12 কিমি প্রতি ঘন্টা। তাহলে x প্লাস ওয়াই সমান 12, এবং স্রোতের প্রতিকূলে বেগ কত? 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? তাহলে স্থির জলে ওই ব্যক্তির বেগকে আমরা কি ধরেছি? x ধরেছি। তাহলে x এর মান আমরা বের করব এখান থেকে। এখানে দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো কি হবে? এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াইয়ের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এখানে x প্লাস এক্স কত হবে? এখানে 2x হবে, সমান এখানে 12 আর 8 কত হবে? 20 হবে। তাহলে 2x সমান 20। এখান থেকে আমরা x এর মান বের করব। x সমান কী হবে? 20/2, অর্থাৎ x সমান হবে এখানে 10। তাহলে xকে আমরা ধরে নিয়েছিলাম কি? xকে ধরে নিয়েছিলাম স্থির জলে ওই ব্যক্তির বেগ। তাহলে স্থির জলে ওই ব্যক্তির বেগ কত হবে? 10 কিমি প্রতি ঘন্টা। আশা করি ফ্রেন্ডস তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? 10 কিমি প্রতি ঘন্টা। এখান থেকে তোমরা কি করতে পারবে? স্রোতের বেগ বের করে নিতে পারবে। এখানে দেখো, স্রোতের অনুকূলে বেগ কত? 12 কিমি প্রতি ঘন্টা, আর স্থির জলে বেগ কত? 10 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ কী হবে? যাতে এখানে আমাদের প্রথম সমীকরণটি স্যাটিসফাই করে, তাহলে এখানে ওয়াইয়ের মান কত হবে? 2 হবে। এক্সের মান তো 10 বার হয়েছে, তাহলে 10 + 2 = 12। তাহলে এখানে ওয়াইয়ের মান কত হবে? 2 হবে। স্রোতের বেগ কত হবে? 2 কিমি প্রতি ঘন্টা। কিন্তু আমাদের এখানে স্থির জলে বেগ খুঁজেছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে 10 হবে। এর পরের কোয়েশ্চেনটি দেখো, এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনটির মান কি হবে? এখানে কোয়েশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই এক্সপ্রেশনটির মান কি হবে? তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা কি করব? প্রথমে ডান দিক থেকে সমাধান করে আসব। এখানে দেখো, ডান দিকে কে আছে? দেখো, √144। √144 কী হবে? 144-এর বর্গমূল কত হয়? 12 হয়। তাহলে এখানে 144-এর বর্গমূল 12। 12-র সঙ্গে এরপর আমরা কি করব? 13 যোগ করব। 12-র সঙ্গে যদি 13 যোগ করা হয় কী হবে? 12 আর 13 কত হয়? 25 হয়। তাহলে এখানে 12 আর 13 কত আসবে? টোটাল এখানে 25 আসবে। কিংবা আমি এটাকে মুছিয়ে আমি লিখছি। দেখো, এখান থেকে 12 এলো, 13-র সঙ্গে যদি 12 যোগ করা হয় কত আসবে? এখানে 25 আসবে।
25। এরপর 25-এর বর্গমূল করব। 25-এর যদি বর্গমূল করা হয় কত হয়, 5 5 25 হয়, তাহলে এখানে কত আসবে, 25-এর বর্গমূল কত আসবে, এখানে 5 আসবে। এখানে দেখো এরপর 164 আর 5 যোগ করবো। 164 আর 5 কত হয়, 169 হবে। তাহলে 164 আর 5 কত হবে, 169 হবে। 169-এর যদি বর্গমূল করা হয় কত হবে, 13-র বর্গ কত হয়, 169। তাহলে 169-এর বর্গমূল কত হবে, 13 হবে। তাহলে এখানে এটাকে মুছে আমি লিখে দিই 13, এটাকে মুছে কত লিখব, 13। এরপর এই 131-এর সঙ্গে 13 যোগ করব, কত আসবে দেখো এখানে 3 আর 1 4, আর এখানে 1 আর 3 4, তাহলে এখানে 144। আলটিমেটলি এত বড় এক্সপ্রেশনটি ভাঙার পর আমাদের কত দাঁড়ালো, রুট 144-এ দাঁড়ালো। রুট 144 মানে কত, রুট, এটাকে আমি পুরোটাকে কী লিখতে পারি, রুট 144 লিখতে পারি। তাহলে এটাকে মুছে আমি কত লিখব, রুট 144। তাহলে রুট 144 মানে কত, 144-এর বর্গমূল কত হয়, 12 হয়। তাহলে এটাকে মুছে আমি 12 লিখব। তাহলে এখানে 12, তাহলে 12 মাইনাস 12 কত হবে, 12 মাইনাস 12 সমান 0 হবে। তাহলে ওই এক্সপ্রেশনটির আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, 0 হবে। আশা করি ফ্রেন্ডস অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা এরপরে কোয়েশ্চেনে চলে আসি। দেখো এরপরে কোয়েশ্চেনটি আছে, দুটি ত্রিভুজের উচ্চতার অনুপাত 3:4 এবং উহাদের ক্ষেত্রফলের অনুপাত 2:3 হলে উহাদের ভূমির অনুপাত কত হবে। সো ফ্রেন্ডস এখানে আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে কত, 3:4, ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে, 2:3। তাহলে ত্রিভুজ দুটির ভূমির অনুপাত কি হবে। তাহলে এখানে আমরা ধরে নেব তাদের ভূমির অনুপাত x:y, x:y। তাহলে এই x:y এর মান আমরা বের করব। ভূমির অনুপাত কি ধরেছি, x:y। এরপর এখানে দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে আর ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, একটা ত্রিভুজ যদি আছে এখানে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, যদি এর ভূমি বি এবং উচ্চতা যদি h হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি অর্থাৎ বি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা কী হয়, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো প্রথম ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয় কী হয়, হাফ ইন্টু ভূমি কত ধরেছি আমরা, x ধরেছি, প্রথমটির ভূমি x অনুপাত, তাহলে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা কত, প্রথমটির উচ্চতা 3 ডিভাইডেড বাই দ্বিতীয়টির ক্ষেত্রফল বের করব। দেখো হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু ভূমি, দ্বিতীয়টির ভূমি কি হবে y, তাহলে y ইন্টু উচ্চতা, তাহলে দ্বিতীয়টির উচ্চতা কত, 4:, তাহলে এখানে 4। তাহলে এখানে দেখো প্রথমটির ক্ষেত্রফল বাই দ্বিতীয়টির ক্ষেত্রফল, তাহলে প্রথমটির ক্ষেত্রফল এবং দ্বিতীয়টির ক্ষেত্রফলের অনুপাত এখানে আমরা বের করলাম। আর এই অনুপাত দেওয়া আছে কত, 2:3, তাহলে সমান আমরা কি করব, 2/3 করে দেবো। এইখান থেকে আমরা x/y এর মান বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো 1/2 ক্যান্সেল হয়ে গেল। এখানে x/y সমান কি হবে, এখানে 4কে ওদিকে নিয়ে যাব, তাহলে কত হবে, 4 × 2, আর এখানে 3টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কত আসবে, 3 ইন্টু, আর এই 3টে দিয়ে আলে কত হবে, 3। তাহলে x/y সমান হবে 4 × 2 = 8 আর 3 × 3 = 9। তাহলে x/y সমান 8/9, অর্থাৎ x:y সমান কী হবে, 8:9। আর আমরা x:y কী ধরে নিয়েছিলাম, উহাদের ত্রিভুজ দুটির কি ভূমির অনুপাত, তাহলে ত্রিভুজ দুটির ভূমির অনুপাত কী হবে, 8:9 হবে। সো ফ্রেন্ডস 8:9 উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা এরপরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো পরের কোয়েশ্চেনটি আছে, এক ব্যক্তি 100 টাকায় 6টি কমলা লেবু কিনে 100 টাকায় কতগুলি বিক্রি করলে 20% লাভ করতে পারবেন। সো ফ্রেন্ডস প্রতিবারের মতোই এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমরা যদি কোয়েশ্চেনটির অ্যান্সার করতে পারো তাহলে তোমরা কমেন্টে এর অ্যান্সার জানিও, এবং যদি না পারো এই কোয়েশ্চেনটি আমরা পরের সেশনে আলোচনা করব। সো ফ্রেন্ডস আশা করি আজকের সেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের সেশনটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এবং যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।